জাস্ট একটা ঠান্ডা হাওয়া আসছে আমবাগান থেকে, তার সাথে এই মানে আখের রস, জাস্ট পাচ্ছি না। এতটাও ইজি ব্যাপার একদমই না, অনেক টাফ। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু মালদাতে, আর আজ কিন্তু তোমরা দেখছো কলকাতা টু দার্জিলিং এর এপিসোড 1। তো আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখে থাকো আর সঙ্গে থাকো। ঘড়ির কাটে এখন বাজে ঠিক 3টে, আর আমার বাইক কিন্তু একেবারে রেডি হয়ে গেছে লাগেজ সহ। আর আমি কিন্তু এখন বাড়ি থেকে বেরোচ্ছি, মানে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধতা এখনো পর্যন্ত বিরাজমান। একদমই সূর্য ওঠার আগেই কিন্তু বেরিয়ে পড়েছি, এখনো রাতের অন্ধকার যায়নি। আর এদিকে দেখো মা কালী, এদিকে কোনো বিসর্জন যায়নি, মানে জাস্ট কলকাতার প্রত্যেকটা পুজো আমি উপভোগ করে আর বেরোবো এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। এতদিন ধরে ভাবছিলাম যে দিনটা কবে আসবে, আর ফাইনালি সেই দিনটা চলে এসেছে। তো চলো রাইডে যেতে যেতে আরও অনেক কথা হবে। আর আমাদের এখানে সচরাচর যেহেতু গ্রামের সাইড, তাই খুব একটা বেশি আলো কিন্তু হয় না, যেহেতু পুজো চলছিল সব জায়গায়, তাই জন্য কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এতগুলো আলো তোমরা দেখতে পাচ্ছ। 3:17 বাজে। তো আমি কিন্তু একটা মেয়ে এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছি, এর না ভয় লাগছে না এমনটা বলবো না, ভয় লাগছে, তবে খুব একটা নয়, আমি সেরকম একটা ভয় পাই না। হ্যাঁ, সামনে যদি একটা ভূত আসে তাহলে তো ভয় লাগতে পারে। আমি একদমই আছি সোনারপুর ব্রিজের উপরে, আর তোমরা তো বুঝে গেছো আজকে আমার ডেস্টিনেশন আছে দার্জিলিং। হ্যাঁ, আজকে তো আমি দার্জিলিং এর উদ্দেশ্যেই আমার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমি যতদূর জানি বা অনেক বড় বড় রাইডার, প্রো রাইডারদেরকেও দেখেছি যারা প্রথমবারে কেউ দার্জিলিং যেতে পারেনি বা প্রথমবারে কেউ শিলিগুড়িতে গিয়ে স্টে করতে পারেনি, তার আগেই কোথাও এক জায়গায় স্টে করেছে ফার্স্ট টাইমের জন্য। বাট সেই জায়গায় আমি এই চ্যালেঞ্জটা তোমাদের সাথে নিলাম যে আজ কিন্তু আমি ফার্স্ট টাইম দার্জিলিং যাব, ইভেন দার্জিলিংয়ে যাওয়ার আগে শিলিগুড়িতেই স্টে করব, তার আগে কোথাও আমি কিন্তু স্টে করছি না। তো চলো দেখা যাক কতটা কি চ্যালেঞ্জ রাখতে পারি না পারি। একদমই চলে এসেছি কামালগাছি মোড়ে, আর এখান থেকে ডিরেক্ট আমি লেফটের রাস্তাটা নিয়ে সোজা পাটুলির দিকে চলে যাব। রাতের বেলায় একেবারেই শুনশান, দেখো পাটুলি, একটা সিটেও কোনো লোক নেই, কোনো জনমানুষ দেখা যাচ্ছে না। তো জাস্ট গাড়িটাকে এখানে পার্ক করি, দেন ম্যাপটাকে সেট করে নিই। আমি আমার লং রাইডের অনেক ভিডিওতেই তোমাদেরকে রাত থেকে সকাল হওয়া সেই সুন্দর মুহূর্তটা দেখিয়ে থাকি, বাট আজ কিন্তু প্রত্যেকটা রাইডের তুলনায় অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, মানে আরও অনেকটা গভীর রাত যাকে বলে সেই টাইমে বেরিয়েছি, সেটা তোমরা জানোই। তো আজকে সকাল হওয়ার অনুভূতিটা আশা করছি আলাদা রকমের একটা হবে। রুবি মোড়টাকে কিন্তু ক্রস করছি, আর হ্যাঁ আমাদের এদিকটায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে এই রাতের দিকটায়, মানে এর আগে তো এত রাতে বেরোনো হয়নি, পুজোর সময় যখন বেরিয়েছিলাম এতটা ঠান্ডা ছিল না, বাট এখন কিন্তু বিরাট একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। বাস বেশি মোটামুটি অনেকক্ষণেই পাহাড় ঘুরেছি ছোটোখাটো। তবে তোমরা তো জানোই দার্জিলিংকে কিন্তু কুইন অফ হিল বলা হয়, আর জানি না কেন মনের ভিতরে আলাদা একটা অনুভূতি কাজ করছে, আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে ফাইনালি আমি দার্জিলিং যাচ্ছি। আমি এটা সবসময় মনে করি রে, ডেস্টিনেশনে রিচ করার জন্য যে মজাটা বা যে এক্সাইটমেন্ট সেটা তো একটা আসেই বা থেকেই থাকে, बट सफर का जो मजा होता है ना वो कुछ अलग ही बात है, बस अलग ही बात है। 5 কিলোমিটার, সল্টলেক 1 কিলোমিটার, এয়ারপোর্ট 13.5 কিলোমিটার। ঘড়িতে বাজে 4:09। তো আজকে আবার যে রুট প্ল্যানটা আছে সেটা একটু তোমাদেরকে বলে দিই। এখন কিন্তু আমি একদমই আছি কলকাতায়, তোমরা দেখতে পাচ্ছ। তো কলকাতা থেকে কৃষ্ণনগর, দেন কৃষ্ণনগর থেকে বহরমপুর, বহরমপুর থেকে ফারাক্কা, ফারাক্কা থেকে মালদা, দেন মালদা থেকে শিলিগুড়ি। মানে এত লরি আর বাস, এত বড় বড় গাড়ি যে কাটিয়ে ওঠার একটু চাপ হয়ে যাচ্ছে। থেকে বারাসাতে ঢুকে গেলাম, স্টিল নাও এখনো পর্যন্ত জ্যামটা একবার চেক আউট করো, মানে কোনো রকম ভাবে রাস্তার একদম সাইড পজিশন থেকে বেরোতে হচ্ছে। কৃষ্ণনগর 82 কিলোমিটার, জালগোলা 27 কিলোমিটার। তো চলো বস, আর মালদা 312 কিলোমিটার। ওয়াও क्या बात। একদমই আছি NH16 এ, আর এই রাস্তাটা যতই সামনের দিকে এগোচ্ছে ততই কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে আকাশটা, মানে সামনের দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। বাই দ্য ওয়ে জ্যামের জন্য অনেকটাই লেট হয়ে গেছে, মানে
এখন কিন্তু প্রায় 5:10-15 বাজে। এখনো পর্যন্ত আমি 100 কিলোমিটার কভার আপ করতে পারিনি। আমি জানি না আদৌ আমি এই চ্যালেঞ্জটাকে রাখতে পারবো কিনা বা চ্যালেঞ্জটায় জয়ী হতে পারবো কিনা। একদম একটা সাইনবোর্ড আছে আর যেখানে দেখা যায় শিলিগুড়ি একদম স্ট্রেইট। বস, এটা দেখে একটা আলাদাই শান্তি লাগছে মনে। বাই দ্য ওয়ে, সেই যে মুহূর্তটার জন্য আমি ব্লগে শুরু থেকে ওয়েট করে থাকি, তোমরা সেটা জানো যে রাত থেকে সকাল হওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু পুরোপুরি ভিজিবল। দেখো, গভীর রাতে বেরিয়েছিলাম আর এখন ভোর থেকে ধীরে ধীরে সকাল হচ্ছে। কেমন লাগছে তোমরাই কমেন্ট করে জানাও। চারিদিকে কুয়াশার একটা ঠান্ডা হাওয়া আর তার সাথে এত সুন্দর একটা রাস্তা, পুরো ফাঁকা ফাঁকা। আর রাস্তার কন্ডিশনটা তো দেখতেই পাচ্ছ, পুরো A1 কন্ডিশন আছে বস, জাস্ট জবরদস্ত, কোনো কথা হবে না। আর এক্সাক্ট এই লোকেশন থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স আছে 58 কিলোমিটার। তোমাদেরকে জানিয়ে রাখি, কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার পথে আমার প্রথম টোল প্লাজা কিন্তু এটাই, যেটা কিন্তু বারিন্দি টোল প্লাজা। এই মুহূর্তে একদমই আছি নদিয়াতে। আয়াপুর ইস্কন 38 কিলোমিটার, বহরমপুর 109, মালদা 233, মানে বুঝতে পারছো। আর এখান থেকে কিন্তু আমাদের কৃষ্ণনগরের ডিস্টেন্স আছে মাত্র 19 কিলোমিটার। বাই দ্য ওয়ে, যতই না কৃষ্ণনগরের কাছাকাছি যাচ্ছি, ততই প্রাকৃতিক সৌন্দর্য যেন ফুটে উঠছে। সামনে কুয়াশাটা দেখো, আমি কিছু দেখতে পাচ্ছি না। মানে আমার কিন্তু এই শীতের মানে প্রথম কুয়াশা এটাই, মানে এখান থেকে আমার শীতের কুয়াশা খাওয়া বা দেখাটা শুরু হলো আর কি। কৃষ্ণনগর ঢোকার ঠিক 3 থেকে 3.5 কিলোমিটার আগে এই জায়গাটা জাস্ট জলে জল। আমি তো কৃষ্ণনগর ঢুকতেই চলেছি, তার সাথে তোমাদেরকে একটা কথা বলি। তোমরা কারা কারা কৃষ্ণনগর, নবদ্বীপ, ফুলিয়া, এছাড়াও শান্তিপুর থেকে আমার আজকে এই ব্লগটা দেখছো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ঘড়িতে এখন বাজে 6:51 আর আমি এখন কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়েছি অলরেডি বহরমপুরের উদ্দেশ্যে। আর এক্সাক্ট এই প্লেসটা থেকে আমাদের বহরমপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 82 কিলোমিটার। আমাদেরকে একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, আমি কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে, মানে লাস্ট নাইটেই আমি আগে থেকেই কিন্তু আমার ফুয়েল আপ করে রেখেছিলাম গাড়িতে। 1001 টাকার আমি ফুয়েল আপ করেছিলাম। এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছ 2 দাগ কমেছে। আমি নিশ্চয়ই ভিডিওর এন্ডের দিকে বলে দেবো দার্জিলিং পর্যন্ত মোট কত টাকা তেল লাগলো, সবটাই কিন্তু আপডেট পেয়ে যাবে। সাইনবোর্ড দেখতেই পেয়ে গেছি বহরমপুরের, তো বুঝতেই পেরে গেছো আমি কিন্তু এখন এক্স্যাক্টলি বহরমপুরে চলে এসেছি। তো এবার জাস্ট কোনো একটা সুন্দর প্লেস দেখবো আর সেখানে বসে আজকে টিফিন করবো, আই মিন ব্রেকফাস্টটাকে সেরে নেবো। আজকের ব্রেকফাস্টটা না, সিরিয়াসলি বলছি, জাস্ট ধামাকাদার হতে চলেছে। আলাদা রকমের একটা টুইস্ট আছে আজকের ব্রেকফাস্টের মধ্যে। আজকের ব্রেকফাস্ট না দেখলে পুরো মিস করে যাবে বস। মালদা 135 কিলোমিটার, বাহ। তুমি কিন্তু বহরমপুর বাইপাস ধরে এখন স্ট্রেট যাচ্ছি আর তার সাথে আমি কিন্তু সেই সুন্দর একটা প্লেসের সন্ধানেও আছি বলতে পারো। বহরমপুর বাইপাসের একদম রাইট সাইডে এগুলো দেখতে পাচ্ছি। আমি জানি না এগুলোকে কি বলে বা এগুলো অ্যাকচুয়াল কি কাজ করে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। পুরো রাস্তাটা জুড়ে দেখো একদম গ্রিন কালারের, প্লাস মিডিলে রেড অ্যান্ড হোয়াইটের কিছু একটা করা আছে। আমি আগে কখনো এরকম কিছু দেখিনি আর কি। এই প্লেসটা থেকে রাস্তাটাকে দেখো কতটা সুন্দর লাগছে, পুরোটাই জাস্ট কভারেজ করছে। আমি জানি না তোমরা ক্যামেরায় ঠিক কতটা সুন্দর দেখতে পাচ্ছ, বাট বিশ্বাস করো আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, আমি জানি হয়তো আমি ফার্স্ট টাইম দার্জিলিংয়ে যাচ্ছি, তাই জন্য এরকম ফিলিংস হচ্ছে। আচ্ছা, তোমরাও যারা প্রথমবার দার্জিলিং গিয়েছিলে বাইক নিয়ে, তাদের মধ্যে কিরকম উত্তেজনা কি কাজ করেছিল কমেন্ট করে জানিও। সাইনবোর্ডে লেখা আছে ফারাক্কা 95 কিলোমিটার। ওহো, আর কিছু চাই না বস, কারণ তোমরা তো জানোই আমার আজকের রুট প্ল্যানিং। প্রথমেই ছিল কলকাতা টু কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে ছিল বহরমপুর, বহরমপুর থেকে এখন আমার নেক্সট ডেস্টিনেশন, আই মিন আমার রুট প্ল্যান অনুযায়ী এরপরে হচ্ছে আমাকে ঢুকতে হবে ফারাক্কা। জাস্ট এখানকার না ভিউটা দেখো, প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট এত সুন্দর লাগছে, মানে কিছু বলার নেই। মানে পুরো মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে কিন্তু খুব সুন্দরভাবে বিরাজমান। মালদা কিন্তু এখান থেকে দেখাচ্ছে 126 কিলোমিটার আর রায়গঞ্জ কিন্তু 201 কিলোমিটার। অ্যাকচুয়ালি যতক্ষণ না আমি ফারাক্কায় রিচ করতে পারছি ততক্ষণ না, মানে আমি নিজে দিক থেকে কোনো সিওরিটি পাচ্ছি না। আই মিন আমি যে চ্যালেঞ্জটা ফার্স্টেই নিজের সাথে নিজে করে রেখেছি, সেই চ্যালেঞ্জটায় আদৌ জয়ী হতে পারবো কিনা। আই মিন আমি আজকে যেহেতু আমার দার্জিলিংয়ের ফার্স্ট ট্রিপ হতে চলেছে আমার জীবনের বাইক নিয়ে, সেই ফার্স্ট ট্রিপেই আমি শিলিগুড়িতে গিয়ে নাইট স্টে করতে পারবো কিনা সেটা আমি বলতে পারছি না। তো চলো দেখা যাক ফারাক্কা পৌঁছাই, কতক্ষণে কি পৌঁছাচ্ছি সেটা আগে দেখি, তারপরই বলবো যে আজকের চ্যালেঞ্জটা কি আমি জিতছি না জিতছি। কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার পথে এটা কিন্তু আমার 3rd টোল গেট পড়ে গেছে, আর যেটা কিন্তু একেবারেই বহরমপুর আর ফারাক্কার টোল গেট।
ব্রেকফাস্ট করার জন্য কিন্তু আমি এই প্লেসটাকেই বেছে নিয়েছি। দেখো একদম নিরিবিলি একটা প্লেস, কোথাও কেউ নেই, কেউ আমাকে এসে বিরক্ত করবে না। তো চলো প্রিপারেশন স্টার্ট করা যাক। এখন তাহলে কি আমি এই ক্যামেরাটাকে সেট করে দিয়ে আসি, আমি এবার দেখে নিই ঠিকঠাক আছে কিনা। অল সেট, তাহলে চলো এবার তাহলে বাকি কাজগুলো করে নেওয়া যাক। সাথে কিন্তু জলও ফুটছে, আর আমি এবার ম্যাগিগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিই যাতে তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যায়, কারণ আমার হাতে বেশি টাইম নেই। কিন্তু আমার এভাবে রাস্তায় বসে রান্না করে খাওয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে শেয়ার করো। জীবনে তোমার কেউ থাকুক বা না থাকুক, তুমি যখন নিজেকে ভালোবাসবে তখন দেখবে তোমার কাউকে দরকার পড়বে না। সব থেকে ভালো উপায় হচ্ছে, সব থেকে ভালো থাকার বেস্ট উপায় যে সবসময় নিজের পেছনে সময় দাও। নিজেকে কোনটায় ভালো থাকবে, কিসে ভালো থাকবে সেই দিকে ফোকাস করো। আর তাছাড়া আমাদের মতো বাইক লাভারদের জন্য তো বাইক তো আমাদের সাথী হিসাবে আছে, আর কি চাই বস। আমার ম্যাগি তৈরি হয়ে গেছে। এই যে मेहनत का फल है बॉस, मेहनत का फल मीठा होता है, लेकिन ये जो मैगी है ये मसालादार हुआ है। की सेंट, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। তো চলো এখন তাহলে আমি ম্যাগিটা খেয়ে নিই, দেন তারপর আবার তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। জানি না অ্যাকচুয়ালি এই ব্রিজটার নাম কি, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও, তবুও দেখছি। আচ্ছা দাদা, এই ব্রিজটার নাম কি? হ্যাঁ, টোটো থেকে শুনে নিয়েছি এই ব্রিজের নাম আরিহান ব্রিজ। সামনে তো দেখি অনেক বড় ব্যারিকেড, দেখতে হয় হাম। ओ हो चलो भाई निकल गई। আরে যেদিকেই তাকাই শুধু আটকে দেওয়ার চেষ্টা। তোমাদেরকে একটু রাস্তার আপডেট দিয়ে রাখি, এইখানের এই রাস্তাটা না কাজ চলছে, বুঝলে তো, তাই জন্য রাস্তার একবার এদিকে বন্ধ ওদিকে বন্ধ এরকম অবস্থা। মোটামুটি এতক্ষণ পর্যন্ত যে রাস্তায় এসেছিলাম পুরো রাস্তাটাই A1 কন্ডিশন ছিল। ফারাক্কা ঢোকার ওই 45 আর 40 কিলোমিটার আগে থেকে রাস্তার কন্ডিশনটা খুব একটা ভালো নয়। মনের মধ্যে একটা আলাদা রকমেরই খুশি কাজ করছে, মানে ছোটবেলা থেকে দেখে আসার স্বপ্ন। মানে ছোটবেলায় টিকা পড়তো পরীক্ষায়, দার্জিলিং ভ্রমণ বা তুমি কোথাও ঘুরতে গেছো এমন কিছু লেখো, সেইখানে না দার্জিলিং তারপরে পুরী দীঘা অনেক কিছু নিয়েই পড়তাম। আর ফাইনালি তারই মধ্যে থেকে আমি আজ দার্জিলিং সেই জায়গায় যেতে পারছি। ইভেন আমার সবসময়ের সঙ্গী যেটা হচ্ছে আমার বাইক, আমার পক্ষীরাজ, আমার 220 যাই বলো না কেন, ওকে সাথে নিয়ে যেতে পারছি, এর থেকে বড় আমার কাছে আর কোনো কিছু হতে পারে না। আমি ভীষণই খুশি এখনো পর্যন্ত। বাট দেখা যাক আজকে যে চ্যালেঞ্জটা আমি নিয়েছি সেটাও তোমরা অলমোস্ট সবাই আশা করছি এতক্ষণে জেনেই গেছো। তো সেই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি কিনা। এক্স্যাক্ট এই প্লেসটা থেকে দেখো ফারাক্কার ডিস্টেন্স আছে 31 কিলোমিটার, ডাকবাংলা 14 কিলোমিটার, সাজুর মোড় 6 কিলোমিটার। আর তোমাদেরকে জানিয়ে রাখি এখান থেকে কিন্তু আমাদের শিলিগুড়ির ডিস্টেন্স আছে টোটাল 304 কিলোমিটার। ফারাক্কা পৌঁছাতে আর মাত্র 8.2 কিলোমিটার বাকি আছে। বাট তার আগে থেকেই মানে রাস্তার দুই ধারে যেদিকে তাকাচ্ছে সেদিকেই শুধু আম গাছ, আখ গাছ, নানা ধরনের গাছপালা কিন্তু এখানে আছে। রাস্তাটা দেখো এতটাই খারাপ, মানে প্রচন্ড খারাপ, প্রচন্ড। আমার লেফট সাইডে দেখো রেল লাইন আছে, আর এই যে রেল লাইনটা এটা কিন্তু ফারাক্কার উপর থেকেই গেছে। মানে তোমরা যারা রেল পথে আসবে তারা ওই রাস্তা ধরে আসবে, মানে ওই রেল লাইনের উপর দিয়ে, আর আমি এই রাস্তা। ওয়েলকাম ওয়েলকাম সবাইকে জানাই ওয়েলকাম, বিকজ আমি এখন ফারাক্কা ব্রিজে উঠে গেছি। ঘড়িতে বাজে 11টা 38। আমার আজকের যে দার্জিলিং রাইড, আই মিন বাইক রাইড, তার কিন্তু অর্ধেকের বেশি অংশ আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি বললেই পারা যায়। আমি তো এখান থেকে খুব একটা ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, বাট এতটা সুন্দর লাগছে, চারিদিকের পরিবেশটা প্রচন্ড মনোরম পরিবেশ, খুবই সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ।
আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই কলকাতা থেকে দার্জিলিং বাইক নিয়ে যাওয়াটাও আমার জীবনে প্রথমবার, ঠিক তেমনভাবেই ফারাক্কা ব্রিজটাও কিন্তু আমার জীবনে আজ প্রথমবার। সত্যি বলতে ছোটবেলায় ভূগোল, পরিবেশ এইসব বইগুলোই যে সমস্ত নামগুলো পড়েছিলাম, আজ যখন সেগুলোকে নিজের চোখে দেখছি এবং সেই স্থানে দাঁড়িয়ে বাস্তবে সেই স্থানে থেকে সেই জায়গার নাম পড়ছি, এই দুটোর মধ্যে আলাদা একটা স্যাটিসফ্যাকশন আছে বস। রাস্তাটা তো আরো খারাপ বস, কোথাও ভালো তো কোথাও হাজার গুণ খারাপ। এই খারাপ ভালো নিয়ে বেশ ভালোই লাগছে আমার এই কলকাতা টু দার্জিলিং এর সফর। আয় হায়, ঠিক যেমন ভাবে আমি রুট প্ল্যানটা সাজিয়েছিলাম তেমন ভাবে যদি আমি যাই তাহলে কিন্তু এখন ফারাক্কা থেকে আমার এর পরের ডেস্টিনেশন বা আমার পরের স্পটটা হবে একেবারেই মালদা। এই লোকেশন থেকে আমাদের মালদার ডিস্টেন্স আছে 32 কিলোমিটার। একদমই চলে এসেছি পেট্রোল পাম্পে। 1050। আমরা সবাই জানি মালদা কিন্তু একেবারেই আমের জন্য বিখ্যাত, বিশেষ করে ফজলি আম তার বিখ্যাত হওয়ার প্রধান কারণ। সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমি মালদাতে দাঁড়িয়ে মানে কি বলবো, ছোটবেলার সেই পড়াগুলো বা পরীক্ষার কোয়েশ্চেনগুলো খুব বেশি মনে পড়ে যাচ্ছে, মানে খুব রিলেটেবল এই ব্যাপারগুলো। তো সত্যি ভীষণ ভালো লাগছে এই এক্সপিরিয়েন্সগুলো করতে পেরে। আর তোমাদেরকে সাথে নিয়ে যে এক্সপিরিয়েন্সগুলো করতে পারছি, এই নতুন নতুন জিনিসগুলোকে দেখতে পাচ্ছি, তার জন্য আরও কোথাও ভালো লাগা বা এই যে ব্যাপারটা সেটা কোথাও একটু বেশি মাত্রায় হয়ে যাচ্ছে। তোমাদের মধ্যে কেউ যদি মালদা থেকে আমার আজকে এই ব্লগটা দেখে থাকো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর সাথে আই লাভ মালদা লিখতে একদম ভুলো না বস। একদমই আছে মালদার মহানন্দা সেতুতে। আর এবার তোমাদেরকে বলি এই মালদার রোড কন্ডিশন কি আছে। একদমই A1 কন্ডিশন। দেখো কলকাতা থেকে দার্জিলিং এই যে বাইক রাইডটা, এর মধ্যে আমার এখনো পর্যন্ত ওই ফারাক্কার আগের 45 মিনিট ছাড়া কোনো রাস্তাই খারাপ মনে হয়নি, কারণ প্রত্যেকটা রাস্তার কন্ডিশন ওয়েল অ্যান্ড গুড। দেখো পুরোটাই আম গাছ, মানে পুরো আম বাগান, কত সুন্দর লাগছে না জানি। যখন আমগুলো ফলে তখন আরো কত সুন্দর লাগে। মালদার ওখানে দেখলাম যে আখ বিক্রি হচ্ছে, তো ভাবলাম চলো একটু আখের রস খাওয়া যাক। জাস্ট একটা ঠান্ডা হাওয়া আসছে আম বাগান থেকে, তার সাথে এই মানে আখের রস জাস্ট অসাধারণ, মানে দুধের সাথে ঘোলে মেটানো যাকে বলে। আম তো পাইনি আমের শহরে, তাই জন্য আখের রস দিয়ে কাজ চালাচ্ছি। এখনো পর্যন্ত আমি মালদাতেই আছি, বাট এই যে এক্স্যাক্ট লোকেশন, এখান থেকে কিন্তু আমাদের রায়গঞ্জের ডিস্টেন্স আছে 62 কিলোমিটার। তো দেন আমরা চলে যাব ডাইরেক্ট শিলিগুড়ি। রায়গঞ্জ 22 কিলোমিটার, দুর্গাপুর 18 কিলোমিটার, আর ইটাহার 8 কিলোমিটার। এই মুহূর্তে আমি একদমই আছি রায়গঞ্জ থেকে 10 কিলোমিটার দূরত্বে। আর জানি না তোমরা আমাকে দেখে কতটা বুঝতে পারছো, বাট সিরিয়াসলি আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছি। রোদ্দুরের তাপে আমার মাথাটা ঘুরছে, মানে আমি আর জাস্ট পারছি না। আমি ভেবেছিলাম যে এখানটায় বসে রেস্ট নেব, বাট আমি পারিনি। আমার কাছে যে প্লাস্টিকটা ছিল সেটা পেতে শুয়েই পড়েছি। আমার মানে সামনেটা জাস্ট হাইওয়েটা দেখো। তো জাস্ট এই আমার কন্ডিশন। আমি যেটা বুঝতে পারছি এতটাও ইজি ব্যাপার একদমই না, অনেক টাফ, অনেক টাফ। তবে হ্যাঁ, আমি শেষ পর্যন্ত চেষ্টা তো করবো। সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমি আজকে এখনো পর্যন্ত লাঞ্চটাও করতে পারিনি, বিকজ যখন আমি ভেবেছি লাঞ্চ করব তখন আমি হয়তো ওয়ান ওয়েতে আছি, যেদিকটায় আছি তার অপোজিট দিকে কোনো রেস্টুরেন্ট আছে, দ্যাটস ওয়াই লাঞ্চটাও করতে পারিনি। চলো কি হচ্ছে না হচ্ছে, কেমন কি থাকছে না থাকছে সবটাই আপডেট করব। একটু স্কিপ না করে সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাবছি এবার কি ওঠা যায়, মানে আর কতক্ষণই বা আমি এখানে এভাবে শুয়ে থাকবো। এবার উঠতে হবে, কারণ হার তো আমি মানবো না। যখন বেরিয়েই পড়েছি শিলিগুড়ি আমাকে পৌঁছাতেই হবে। চ্যালেঞ্জ যখন নিজের সাথে নিজে নিয়েছি, চ্যালেঞ্জটাকে রাখতেই হবে। শুধু পাশে থেকে আশীর্বাদ করে সাপোর্ট করে যেন আমি ঠিকঠাকভাবে দার্জিলিং অব্দি সেফভাবে পৌঁছাতে পারি এবং বাড়ি ফিরতে থাকি। মনকে আবারও বললাম যে চলো, হার মানে যাবে না। তো আবারও ফুল অফ এনার্জির সাথে আমি বেরিয়ে পড়েছি রাইডে। তো বস বেরিয়ে যখন পড়েছি, আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে, আলাদা রকমের রিফ্রেশমেন্ট আমাকে দিচ্ছে। আর আমিও সেটাকে ফুললি ভাবে নেওয়ার চেষ্টা করছি, বিকজ আর খুব একটা বেশি দেরি নেই। সামনেই দেখো সাইনবোর্ড আছে, এখানে লেখা আছে শিলিগুড়ি মাত্র 180 কিলোমিটার। বস আর কি চাই। ছোট থেকেই অ্যাকচুয়ালি আমি প্রচন্ড পছন্দ করি টার্গেট নিয়ে কাজ করা।
মানে টার্গেট যদি কেউ একটা আমায় দিয়ে দেয় না, বা আমি যদি নিজেকে একটা টার্গেট দিয়ে দিই, সেটা যতক্ষণ না আমি পূরণ করবো, আই মিন অ্যাচিভ করবো, ততক্ষণ আমি স্যাটিসফাইড হতে পারি না। তো চ্যালেঞ্জ যখন নিজেকে নিজে দিয়েইছি, আর তোমাদের এত ভালোবাসা আর সাপোর্ট যখন আমার সাথে আছে, আশীর্বাদ তো আছেই, তার মানে আমি পারবোই, আমাকে তোমাদের জন্য পারতেই হবে। আমার যেটা এখানে সব থেকে বেশি ভালো লাগছে, এখানকার রাস্তাঘাটগুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন যে কিছু বলার নেই। চারিদিকটা দেখো সবুজায়নে ঘেরা, চারিদিকে কত ফুল গাছ লাগিয়ে সুন্দর করে গাছটা মানে গাছগুলোকে সাজিয়ে রেখেছে রাস্তার দুই ধারে, যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। মানে এই রাস্তাগুলো দেখে আমার এমনটাই ফিল হচ্ছে আমি হয়তো কলকাতা ছেড়ে দূরে আসছি, তো ঠিকই আমি হয়তো অনেকটা দূরে কোথাও চলে এসেছি। বস এতটা ঝাঁ চকচকে রাস্তা, মানে কিছু বলার ভাষা নেই আমার। এই দেখো একটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, ওয়াও কি দারুণ দেখতে লাগছে। মানে এক একটা স্টেপে এক এক রকমের সুন্দর লাগা আছে, এক এক রকম ভাবে সুন্দরভাবে সেটাকে সাজিয়ে রাখা আছে। কোনো দিকটাই কোনো অংশে কম যায় না। কোনটা ছেড়ে কোনটা দেখবো লিটারালি আমি না এটাই বুঝতে পারছি না। সমস্ত শরীর খারাপ, মাথা যন্ত্রণা, গা গুলানো সবকিছু কোথাও যেন হারিয়ে যাচ্ছে। আমি একটা কথাই বলবো, মনে যে তার ইচ্ছা, এই দুটো যদি থাকে সাহস এমনিতেই চলে আসবে বস। আর একদিনে কিছুই হয় না, তবে চিন্তা করো না, একদিন না একদিন ঠিকই সব হবে। আমি নাকি বলছি আমি শিলিগুড়ি যেতে পারবো না, আমার ভারী ভারী লাগেজ আছে, আমি টায়ার্ড হয়ে গেছি। বস এনাদের দুজনকে দেখে আই এম তো অবাক, কি করে মানে কি করে পসিবল। মানে আমার গাড়ির স্পিড এখন চলছে 87-88 মিডলেই চলছে, বাট এনারা আমার থেকেও আগে যাচ্ছে। মানে বোঝো কতটা স্পিডে এরা যাচ্ছে, প্লাস এতগুলো ভারী ভারী বোঝা তাদের বাইকে আছে। ও মাই গড, রিয়েলি হ্যাটস অফ বস। 117 কিলোমিটার দূরে, দার্জিলিং মাত্র 174 কিলোমিটার। মানে বুঝতেই পারছো দার্জিলিং এর কতটা কাছে চলে এসেছি। তার সাথে সাথে এক্সাইটমেন্ট যেমন বেড়ে গেছে, ঠিক তেমনই কিন্তু যত সামনের দিকে এগোচ্ছি ঠান্ডাটাও বাড়তে স্টার্ট করেছে। রাইড শুরু করেছিলাম সেই রাতের অন্ধকারে, ধীরে ধীরে আবার সেই অন্ধকার নামতে চলেছে, বাট এখনো ডেস্টিনেশনে আমার রিচ করা হয়ে ওঠেনি। তো চলো দেখা যাক কি হয় না হয়। একদমই এখন আছি কিষানগঞ্জে, আর আমার শরীর না হঠাৎই ঠিক হয়ে গেছে, জানি না আবার কখন খারাপ করবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখনো কিছু খাইনি। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার এখন এত আনন্দ হচ্ছে যে আমার নাচতে ইচ্ছা করছে, বিকজ এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স মাত্র 100 কিলোমিটার, আর জাস্ট 100 কিলোমিটারের দূরত্বে আছি। আর দার্জিলিং 174, মানে বুঝতে পারছো দার্জিলিং ডাকছে আমায় বস। এক্সাইটমেন্টটা সেই লেভেলের, মানে যেখানেই যাই লেগ পিস আমার মাস্ট। যাই হোক চলো খাওয়া যাক। তো চলো খাওয়া দাওয়াটা করে নি, আবার ব্যাক করছি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ, এখন এক্সাক্ট যে প্লেসটায় আছে এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আছে 46 কিলোমিটার। ঠিক ঢোকার আগেই কিন্তু এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, বাইকের আলো ছাড়া কিন্তু কিছু বোঝাও যাচ্ছে না। আর রাস্তায় তার উপরে আছে অনেক বড় বড় গর্ত। তো তোমরা যদি এরকম রাস্তা দিয়ে আসো বা এরকম সন্ধ্যে টাইমে আসো, অত্যন্ত সাবধানতা অবলম্বন করে আসবে। এমনিতেই রাত হয়ে গেছে, রাস্তায় আলো নেই, তার উপরে যে মাত্রায় কুয়াশা পড়ছে না, কোনোভাবে কুয়াশাকে কাটানো যাচ্ছে না। মানে আমার জন্য তো অনেকটাই চাপের লাগছে এই ব্যাপারটা। আমি তোমাদেরকে গাড়ির লাইট মেরে দেখাচ্ছি, রাস্তার একদমই সাইডে আছে চা বাগান। এটা দিনের আলোয় হলে তোমরা আরো বেটার বুঝতে পারতে, বাট তাও আমি আমার ফোন বের করে তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ভাই একদম 3x জুম করে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। কেমন লাগছে জাস্ট কমেন্ট করে জানাও। কলকাতা থেকে দার্জিলিং এই যে বাইক ট্যুরটা করলাম, একদম সর্বশেষ টোল প্লাজা আপাতত এটা কিন্তু একদম ছিল আমার 10 নম্বর টোল গেট আজকের দিনে দাঁড়িয়ে। রাস্তার হাল পুরো বেহাল অবস্থা। 50 কিলোমিটার আসতে নাকি মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাচ্ছে। মানে আর তো মাত্র কিছুক্ষণেরই অপেক্ষা, তারপরেই শিলিগুড়িতে ঢুকে যাব। মানে গভীর আগ্রহের পর বিরাট এক চ্যালেঞ্জের মুখে নিজেকে নিজেই দাঁড় করিয়েছিলাম, আর তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর সাপোর্টে ফাইনালি আমি শিলিগুড়িতে ঢুকতে চলেছি। শিলিগুড়ি এমনই এক মহানগর যে ভারতের দার্জিলিং ও জলপাইগুড়ি উভয় জেলার অংশবিশেষ নিয়ে গড়ে উঠেছে।
আর এই শিলিগুড়িকে তোমরা হয়তো অনেকেই জানবে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কিন্তু বলা হয়। শিলিগুড়ি কিন্তু কলকাতা ও আসানসোলের পরে তৃতীয় বৃহত্তম মহানগর অঞ্চল। ছোটবেলায় পড়েছি, সবার মুখে শুনেছি, সেই জিনিসগুলো বাস্তবে দেখবো, বাস্তবে এত কাছ থেকে উপভোগ করব, এই ব্যাপারটা মানে আলাদা লেভেলের একটা ব্যাপার। যারা প্রথমবার যখন এসেছিলে তাদের সেই ফিলিংসটার সাথে হয়তো আমার আজকের এই ফিলিংসটা মেলাতে পারবে। আর যদি মেলে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও। ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। তুমি কিন্তু এখন শিলিগুড়ির মধ্যেই আছি, আর এই জায়গাটা প্রচন্ড জাঁকজমক, মানে খুবই জমজমাটি একটা ব্যাপার। যেন কলকাতার মতো শপিং মল, চারিদিকে আলো ঝলমলে ব্যাপার, মানে একদম ফিল পেয়ে যাচ্ছি। মানে বাড়ি থেকে আসার সময় একটু মন খারাপ হচ্ছিল, সেই মন খারাপটা আর একদমই লাগছে না, সেরা লাগছে, সেরা। তো যাই হোক, এবার আর কি আমি রুমের দিকে যাচ্ছি। একদম লোয়েস্ট প্রাইসে শিলিগুড়িতে কি হোটেল আছে একদম বাজেট ফ্রেন্ডলি হবে সবার জন্য, সেটাই দেখবো। একদমই দাঁড়িয়েছি হোটেল হিলটপ লজের কাছে, শিলিগুড়ির সব থেকে চিপেস্ট প্রাইস আর বাজেট ফ্রেন্ডলি। তো চলো এর ভেতরে রিসেপশনে কারোর সাথে কথা বলে তোমাদের বাকি ডিটেলসটা দিয়ে দিচ্ছি। হোটেল হিলটপ লজ। আচ্ছা, এখানে প্রাইস কত থেকে স্টার্ট হচ্ছে? 500 টাকা থেকে শুরু। 500 থেকে, মানে এত কম টাকায়? মানে শিলিগুড়িতে সবাই এসে আর কি বিপদে পড়ে যায় যে কিছুক্ষণের জন্য থাকবে বা জাস্ট নাইট স্টে, 500 টাকা থেকে শুরু, তাই তো? যদি কালকে ধরুন আসবে, আজকে ফোন করলে তাহলে কি হবে? দিনের দিন হলেও হবে কি? আচ্ছা, মানে যখন তখন ফোন করলে রুম যদি থাকে দিয়ে দেবেন? আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা দাদা একটু দেবেন। ফোন নাম্বার আছে আমাদের। আচ্ছা, এখানে হোটেল হিলটপ, দেখো নাম্বারটাও দিয়ে দিলাম, তোমরা এখান থেকে ফোন করে নিও দাদাদেরকে। আচ্ছা, আমি তাহলে একটা রুম দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তো এই শুরু হচ্ছে রুমটা। আর এখানটা একটা বড় সাইজের কিন্তু খাট দেখতে পাচ্ছ, আর তার সাথে এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। বাথরুমের কন্ডিশনও কিন্তু খুব ভালো, মাত্র 700 টাকা। এই রুমটার প্রাইসটা দেখতে পাচ্ছ, একদমই লো বাজেট, 700 টাকা। ফাইনালি আমি শিলিগুড়িতে রিচ করে গেছি। যে চ্যালেঞ্জটা নিজের সাথে নিজে নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জটা অ্যাচিভ করে ফেলেছি। আর এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের জন্য। এভাবেই ভালোবাসা দিয়ে যেও আর সাপোর্ট করতে থেকো। আর সেই সাথে আমার আজকের কলকাতা দার্জিলিং এর এপিসোড 1 এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।